আমরা আজকে আবার একত্রিত হয়েছি আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা রাত দখল আন্দোলনের পর থেকে অনেক জনের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পেয়েছি। অনেক সাধারণ মহিলারা বাইরে এসে তাদের জীবনের অধিকারের জন্য, তাদের নারী স্বাধীনতার জন্য বাইরে এসে বহু জায়গায় একত্রিত হয়েছিলেন এবং রাত দখলের ডাক দিয়েছিলেন। তারা বোঝানোর চেষ্টা করেছিলেন যে রাত কোনো একটি জেন্ডারের জন্য রিজার্ভড নয়, কোনোদিন ছিল না, এবং তারা মানছেনও না যে সেটি রিজার্ভড হয়ে থাকবে। সেই দিন থেকে আজ অনেকগুলি দিন অতিক্রান্ত, প্রায় 3 মাস কেটে গিয়েছে, এবং আমরা কিছু জরুরি আলোচনা শুরু করতে পেরেছি 14ই আগস্টের পর থেকে। সেই আলোচনা কখনো আমাদেরকে নিয়ে গেছে লিঙ্গ সাম্যের কথা বুঝতে, কখনো আইনের ভাষাকে সহজভাবে বুঝতে, তো কখনো শিশু শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে, যে আসলে ছোটবেলা থেকে আমরা যা বই পড়ে বড় হচ্ছি, কোথাও সেইখানেই কি লিঙ্গের যে বিভেদ, যে বৈষম্য, তা আমরা শিখতে বাধ্য হচ্ছি। আজকে আমরা যার সাথে কথা বলবো তার সঙ্গে আলোচনা করব যে শিশু শিক্ষা কিভাবে একজন মানুষকে পরবর্তীকালে সংবেদনশীলতা শেখাতে সাহায্য করে। আজ আমরা কথা বলবো ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির ইতিহাসের সহযোগী অধ্যাপক ডক্টর অনিন্দিতা ঘোষালের সঙ্গে। নমস্কার অনিন্দিতা দি। আমাদের সঙ্গে শিশু শিক্ষা নিয়ে আজ কথা বলার জন্য অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন ছোটবেলা থেকেই মাথায় প্রায় রয়েছে, কলেজে ওঠার পর থেকেই, এবং মনে হয়েছে যে কোথাও স্কুলের যে আঙিনায় আমরা বড় হয়েছি, যে শিক্ষায় আমরা বড় হয়েছি, সেই শিক্ষাতেই, সেই বইয়ের মধ্যেই এমন কিছু আমাদেরকে শেখানো হয়েছে যা কিন্তু কলেজে উঠে কোথাও আনলার্ন না করলে বুঝতে পারিনি যে জেন্ডারের যে গোটা বৈষম্যের বিষয়, এই লিঙ্গের বিভেদের বিষয়, এইটা কোথাও ছোটবেলা থেকে শিখতে বাধ্য করা হয়েছে। তো তোমার কাছে সব থেকে আগে যে প্রশ্নটা আমার মাথায় আসছে করার জন্য, সেটা হচ্ছে যে একজন শিশুর বড় হয়ে ওঠার ক্ষেত্রে সামাজিক জগৎ এবং তার পারিবারিক জগৎ, এই দুটোর কতটা প্রভাব থাকে বলে তোমার মনে হয়? ধন্যবাদ রিমঝিম। আমি প্রথমে তোমাকে এবং তোমার সঙ্গে যারা কাজ করছে টিম তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আলাদা করে, কারণ আমার মনে হয় যে সমাজ জাগরণের যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখনকার পৃথিবীতে, তো সেটা তো আমরা খুব একটা অ্যাড্রেস করি না, এবং যাদের আসলে অ্যাড্রেস করা উচিত মানে শিক্ষক সম্প্রদায়, কিছু রাজনৈতিক দল, তারাও কিন্তু সেটাকে ঠিক খুব গুরুত্ব দিয়ে করেন বলে আমার মনে হয় না। তো আমি প্রথমে কনগ্রাচুলেট করতে চাই এটার জন্য যে তোমাদের মাথায় এসছে যে এরকম একটা কিছু করা উচিত। এটা কিন্তু সত্যিই করা উচিত। তুমি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলে এটা একটা খুব মানে পার্টিনেন্ট কোয়েশ্চেন, কারণ আমরা সবসময় হচ্ছে যেরকম ভাবে আমার সবসময় মনে হয়, আমিও নিজেও বড় হয়েছি যেভাবে, যে আমার মনে হয় যে আমরা যেভাবে মেয়েদেরকে বলি ছেলেদের সব কাজ শিখতে হবে, মানে আমাদের বাবা মারা যেমন আমাদেরকে এখন পাইলট বানাতে চান, ওনারা চান আমরা প্লেন চালাই, ট্রেন চালাই, আমরা সবকিছু করি, আমরা বিজ্ঞানী হই, আমরা সমাজ বিজ্ঞানী হই, আমরা সবকিছু করি, কিন্তু আমার মনে হয় না যে অধিকাংশ কিন্তু যারা পুরুষ, যাদের ছেলেদের বাবা মারা, তারা কিন্তু তাদের ছেলেদেরকে খুব একটা শেখায় না যে তাদের রান্না করা শেখা উচিত, তাদের গৃহ কাজ শেখা উচিত, তাদের একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট কি করে হবে সেটাকে শেখা উচিত, তার পার্টনার বা তার মা বা মানে তার মানে তিনি যে মহিলাদের সঙ্গে বসবাস করেন, তারা যদি অসুস্থ হন, দূরে কাজে যান, বিশেষ করে যাদের সন্তান আছে, সন্তান লালন পালনের দায়িত্ব যেটা, মানে আমার মনে হয় তাদেরকে কিন্তু শেখানো হয় না যে মেয়েদের কাজটা কি করে হচ্ছে গিয়ে তাদের করা উচিত। আমি এখানে আর একটা জিনিস খুব মেনশন করতে চাই, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার বহু যারা উদার চেতা, যারা শিক্ষিত, যারা লিবারাল পুরুষ বন্ধু, আমি আমি খুব লাকি, আমার এরকম অনেক পুরুষ বন্ধু আছে যারা আমি মেয়ে বলে আমাকে কোনো এক্সট্রা অধিকার দেয় না, আবার সাইমালটেনিয়াসলি আমি মেয়ে বলে আমার ঘাড়ের উপরে আলাদা করে কোনো দায়ও চাপায় না। কিন্তু আমি এরকমও বেশ কিছু পুরুষ বন্ধুকে বলতে শুনেছি যে দেখ আমি ছেলে হয়ে কিন্তু এটা করি। তো এই যে একটা অদ্ভুত পার্সপেক্টিভ যে ছেলেদের মনে হয় যে একটা ছেলের এগুলো করা উচিত না, তো আমার কিন্তু মনে হয় এই জিনিসটাই কিন্তু নিহিত আছে কোথাও একটা পারিবারিক শিক্ষার মধ্যে বা তার একটা সামাজিকীকরণের মধ্যে, কারণ মানে আমরা মেয়েরা, ধরো আমি এখন ট্যাক্সের হিসেব করতে পারি, আমি বাজার করতে পারি, আমি ফ্যামিলি চালাতে পারি, আমি একা একা টিকিট কাটতে পারি, আমি ট্রাভেল করতে পারি, সারা পৃথিবী একা একা ঘুরতে পারি, আমার মনে হয় না আমার জীবনে কোনো পুরুষ সঙ্গীর দরকার আছে এগুলো করার জন্য।
মানে যে কোনো সঙ্গী থাকলে সে মহিলা হতে পারে পুরুষ হতে পারে, খুব ভালো, কিন্তু একা ট্রাভেল করার জন্য মনে হয় না যে আমার কোনো সিকিউরিটি নেই বা আমার কোনো পুরুষকে দরকার। কিন্তু একজন পুরুষ যখন একটা মহিলার কাজ করে তার কিন্তু মনে হয় যে তার ওই কাজটা করার আসলে কথা না, সে এত ভালো যে সে এই কাজটা করে দিচ্ছে এবং কোনো রকম আর কি উপদ্রব না করে বা কিছু না করে। তো এই জায়গাটা থেকে যদি আমরা ভাবতে শুরু করি, তুমি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করলে যে আমাদের যে সামাজিকীকরণ, আমাদের যে বড় হওয়া, সেটার জন্য কিন্তু আমাদের প্রথম যে ইউনিটটা রেসপন্সিবল সেটা হচ্ছে আমাদের পরিবার। অবশ্যই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির অনেক বড় ভূমিকা আছে, তাদের শিক্ষকদের বড়, মানে তারা আমাদেরকে ফাইনালি আমরা যেভাবে শেপ আপ করি সেটাতে কন্ট্রিবিউট করেন। কিন্তু যে কোনো মানুষ সে কিন্তু আসলে বড় হয় হচ্ছে গিয়ে তার পরিবারের মধ্যে। ধরো পুরোনো দিনের যারা মানুষ এখনো দেখবে বলে যে না না পরিবার দেখে বিয়ে দিতে হবে। এই যে একটা কনসেপ্ট আছে পরিবার দেখে, আমি যখন খুব ইয়াং ছিলাম আমি খুব রেগে যেতাম এটা শুনে, ভাবতাম যে এটা খুব খারাপ একটা শব্দ যে পরিবার দেখে বিয়ে দিতে হবে। কিন্তু আমি যত বড় হয়েছি আমার কিন্তু এখন অনেস্টলি মনে হয় যে সত্যি পরিবারের কিন্তু একটা ভূমিকা আছে, মানে একটা পরিবারে যে মানে ধরো তুমি তোমার যার কাছে বড় হয়েছো, আমি যাদের কাছে বড় হয়েছি, আমরা কিন্তু মূল্যবোধ, আমাদের যে সেন্স অফ রাইট এন্ড রং সেটা কিন্তু খানিকটা ওই মানুষগুলো দিয়ে তৈরি হয়। সুতরাং পুরোনো দিনের লোকের কিন্তু আমার আজকাল মনে হয় যে ওদেরও হয়তো একটা লজিক আছে, মানে যেটাকে আমার খুব মনে হতো খুব সাংঘাতিক খারাপ কমেন্ট, হয়তো সেটা অতটা খারাপ কমেন্ট নয়। তো আমাদের এক হচ্ছে গিয়ে ধরো একদম ছোটবেলার থেকে, একদম মানে একদম পুচকে বয়স থেকে ভাই বোন যখন বড় মানে বড় হয়, সবচেয়ে যেটা সমস্যার জায়গা, প্রত্যেকটা জায়গায় না ছেলে বাচ্চাদেরকে প্রথমেই মানে শেখানো হয় যে সে ছেলে, মানে তার অনেক কিছু আর কি দোষ আছে যেগুলো দেখা হবে না, বা তার অনেক কিছু সমস্যা আছে যেগুলো অত অ্যাড্রেস করার দরকার নেই। এবং আমরা কিন্তু প্রায়শই ছেলেরা, এখন ছেলে বন্ধুরা আমাকে যেটা বলে আমি ছেলে হয়ে এগুলো করি, তাদেরকে কিন্তু ছোটবেলা থেকে বাবা মারা আসলে এটা বলে যে হ্যাঁ ও ছেলে হয়েও কত ভালো, ও তো ছেলে হয়েও শেয়ার করছে, অ্যাজ ইফ ছেলেটির এটা শেয়ার করার কথা নয়। তো আমার কিন্তু মনে হয় যে যে জায়গা থেকে ধরো তোমরা আন্দোলন করতে নেমেছো বা তোমরা ভেবেছো যে একটা জিনিসকে পাল্টানো উচিত, তো আমার কিন্তু মনে হয় যে আসলে ওরকম আন্দোলন করার তো একটা অনেক বড় ভূমিকা আছে। অন্তত আমার মনে হয় কিছু মানুষ যদি ভয়ও পায়, কারণ আমি বিশ্বাস করি না আন্দোলন করে মানুষের মানসিকতা পাল্টায়, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে এক ধরনের সামাজিক আন্দোলন কিন্তু মানুষকে ত্রস্ত করতে পারে, ভয় দেখাতে পারে, মানুষকে খানিকটা ডিসিপ্লিন করতে পারে, বা মানুষের যে ডুজ এবং ডোন্টস গুলো আছে ওটাকে অনেক মানে অনেক আর কি মানে ওই লাইনটাকে অনেক ক্লিয়ার করতে পারে। সুতরাং এরকম সামাজিক আন্দোলনের বিরাট ভূমিকা আছে। এবং সারা পৃথিবীতে যত রকমের সংস্কার হয়েছে সব সংস্কারই কিন্তু সামাজিক আন্দোলন দিয়ে হয়েছে। অর্থনৈতিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন দিয়ে কিন্তু সংস্কার হয়নি সারা পৃথিবীতে। কিন্তু আমার মনে হয় যে সত্যি সত্যি যদি আমাদের এই পৃথিবীকে পাল্টাতে হয়, আমাদের এই রাজ্যকে পাল্টাতে হয়, আমাদের এই সমাজকে পাল্টাতে হয়, তাহলে কিন্তু সবচেয়ে আগে আমাদের পরিবারগুলোকে পাল্টাতে হবে। মানে পরিবার মানে কি, মানে পারিবারিক যে মানুষগুলো তাদের যে মূল্যবোধের প্যাটার্ন আছে, তাদের যে সামাজিক শিক্ষার প্যাটার্ন আছে সেটাকে পাল্টাতে হবে। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে গিয়ে আমার খুব মনে হয় যে রাষ্ট্র যদি সত্যি সত্যি রাষ্ট্রযন্ত্র হয়ে থাকতে চায়, তাহলে কিন্তু রাষ্ট্রযন্ত্রর মধ্যে যে ম্যাসকিউলিনিটি আছে সেটা কিন্তু কখনো যাবে না। তো রাষ্ট্রকে কিন্তু মানে ধরো যারা খুব মানে প্রফেশনালি খুব ফর্মালি জেন্ডার স্টাডিজ করেন, তাদেরকে তুমি যদি গিয়ে ব্যক্তিগত স্তরে জিজ্ঞেস করো কিছু প্রশ্ন, দেখবে তারা কিন্তু সেমিনারে কনফারেন্সে যেরকম উত্তর মানে দেন, খুব কনফিডেন্টলি উত্তর দেন, আমি অনেক এরকম চিনি। তুমি যদি তার ব্যক্তিগত জীবনে গিয়ে জিজ্ঞেস করো কিছু, দেখবে সেও কিন্তু না একটা মানে বলে যে না ঠিক আছে এটা খুব সামান্য ব্যাপার, এটা ভীষণ ছোট ব্যাপার, মানে ধরো তার বাড়ির কেউ, ধরো তার বাড়িতে যিনি গৃহ পরিচারিকা আছে তার গায়ে হাত দিয়েছেন এরকম, বলবে "এ ছেলেরা তো এরকম করে কিন্তু ও তো আর রেপ করেনি, মানে কি আর এমন অপরাধ করেছে, ঠিক আছে মানে ইটস ফাইন"। কিন্তু আমার কিন্তু মনে হয় মানুষের যে অপরাধ প্রবণতাটা বা মানুষের অপরাধ প্রবণতাকে যে আশকারা দেওয়াটা, সেটা আসলে পরিবার থেকে শুরু হয়। সুতরাং কোথাও একটা কিন্তু ওই পরিবারের ইউনিটের মধ্যে ওটাকে যদি বন্ধ না করা যায় না, তাহলে কিন্তু পাবলিক লাইফে এটাকে বন্ধ করা যাবে না। আচ্ছা অনিন্দিতা দি, তুমি যেটা বলছো যে পরিবারের একটা খুব বড় ভূমিকা আছে যে কোনো মানুষকে বড় করে তোলার ক্ষেত্রে, এবার এটা খুবই সত্যি যে ভারতে থাকাকালীন মানে বাঙালি হয়ে ওঠার জীবনও যদি আমি দেখি বা ভারতবাসী মোটামুটি আমরা যারাই আছি, আমরা অনেক বেশি সময়কালীন পরিবারের সঙ্গে কাটিয়ে বড় হই। সুতরাং পরিবার আমাদেরকে কি শেখাচ্ছে, বা আমাদের চোজেন পরিবারও হতে পারে যদি সেটা আমরা অ্যাডপ্টেড হই বা আমরা বেরিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে থাকা শুরু করি,
তো সেই ক্ষেত্রে যদি খুব স্পেসিফিক্যালি তুমি 3-4টে জিনিস বলতে পারো যেগুলোতে এই লিঙ্গ বৈষম্যের চিন্তাটা কোথাও মাথায় ঢুকে যায়, মানে ধরো একদম ছোট দিকে যদি শুরু করি, যে ধরো আমাদের ভাই এবং বোন যদি থাকে, অনেক সময় অনেক পরিবারে এটা হয় যে মা হয়তো খুব বড় একটা পিস ভাইয়ের পাত্রে দিয়ে দিচ্ছে খাবারের জন্য, এবং বোনের কাছে খুব ছোট একটি পিস আসছে। কোথাও মনে হয়েছে যে আহ, এইটাতে ভাই হয়তো কোথাও বুঝছে যে আমার পরিবারের মধ্যে ইম্পর্টেন্সটা কোথাও বেশি এবং আমার বোনের ইম্পর্টেন্সটা কম, এবং সে সেটাই ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে। সুতরাং সে বড় হয়ে কোথাও এটা মেনে নিচ্ছে যে মহিলাদের ইম্পর্টেন্স সোসাইটিতে কম, আমিও মহিলাদেরকে এইভাবে ট্রিট করতে পারি। এই ধরনের কিছু এক্সাম্পল কি তোমার মাথায় আসছে, যেই যেই উদাহরণগুলো দিয়ে আসলে আমরাই হয়তো অজান্তেই করে ফেলছি, কারণ আমরা আমাদের বাবা মাদের দেখেছি হয়তো এটা করতে বা এইভাবে বলতে, তো সেইখান থেকে আমাদের মনে হয়েছে যে হয়তো এরকম করেই সমাজ যায়, কিন্তু আমরা যদি আমাদের পরিবারে এইগুলোকে বদলাতে বদলাতে যাই তাহলে হয়তো পরবর্তীতে আমরা সত্যি আরো সংবেদনশীল মানুষ তৈরি করতে পারবো। সেই হিসাবে তোমার কি মনে হয়? আমার মনে হয় রিমঝিম, যে কোনো মানুষের নেচার, ক্যারেক্টার, তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার, ওইগুলো তৈরি হয় আসলে আসলে প্রথম 16 বছর বয়সে। মানে 16 বছর বয়সে একটা মানুষ, ধরো তুমি এখন যেরকম হয়েছো বা তোমার বন্ধুরা যারা এসছেন তোমার সঙ্গে, তারা যেরকম মানুষ, মানে তারা ধরো তোমাকে বা আমাকে যেভাবে ট্রিট করে, তারা আসলে ওই বেসিক যে ভ্যালুস বা বেসিক যে শিক্ষা, সেটা কিন্তু প্রথম 16 বছরে পেয়েছে, আমরাও তাই পেয়েছি। কিন্তু আমাদের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা কিরকম বলতো, আমাদের যার যেরকম দেখবে, বড় লোকেরা খুব বলে যে তোমার অনেক এক্সপোজার আছে, এক্সপোজার হলে মানুষ লিবারাল হয়, উদার হয়, তার মানসিকতা ভালো হয়। আমাদের কিন্তু ওই ছোট থেকে বড় হওয়ার ওই লেয়ারটার উপরে আসলে বিভিন্ন সময় আরো জড়ো হয়। মানে তোমার একটু বেশি এক্সপোজার হচ্ছে, ধরো আমার যেমন প্রথম বিদেশে গিয়ে মনে হয়েছিল, আমেরিকা গিয়ে মনে হয়েছিল আমি একা একা চলে এলাম, মানে আই কুড নট বিলিভ যে আমি সত্যি একা একা আমেরিকা চলে এলাম। তারপরে আমার মনে হতো আমি কি আমেরিকা থেকে ভালো করে ফিরতে পারবো, ঠিক করে দেখলাম আমি ঠিক করে ফিরেও এলাম। তারপর থেকে আমার একটা বিশ্বাসের স্তর জন্মালো, মনে হলো হ্যাঁ আমি তার মানে যেখানে খুশি যেতে পারি, আমি ঠিক করে ফিরে আসবো। তো এই যে প্রথম 16 বছরে যেই সময়টা একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা বড় হচ্ছে, তার মধ্যে কিন্তু তুমি যে খাওয়ার কথাটা বললে, খাওয়াটা তো মানে খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু তার আগের থেকেও কিন্তু শুরু হয়, কিরকম হয় জানো তো, ধরো যা মানে যার পরিবারে অত প্রাচুর্য নেই, আমি তো একটা গ্রামে বড় হয়েছি, আমি দেখেছি এটা। ধরো তার পরিবারে সে একটা ছেলে বা দুটো ছেলে তিনটে মেয়ে, পাঁচটা বাচ্চা বা তিনটে বাচ্চার মধ্যে একটা ছেলে দুটো মেয়ে। আমি এরকম কিন্তু দেখেছি যে পুজোর সময় ছেলে বাচ্চাটাকে শুধু নতুন জামা কিনে দেওয়া হচ্ছে, মেয়ে বাচ্চাগুলোকে নতুন জামা কিনে দেওয়া হচ্ছে না। ধরো ছেলে বাচ্চাটা খেলতে চাইছে ব্যাডমিন্টন বা ধরো বল খেলছে, মেয়েরা তো অতগুলো খেলে টেলে না, বাবা এসে বা মা এসে, মা বেশি করে আরো, সেটা আরো 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 মুশকিলের জায়গা, সে কিন্তু ওই খেলনাগুলো বাচ্চাটাকে কিনে দিচ্ছে, অথচ দুই বোনকে ধরো একটা ভাঙা পুতুল দিয়ে বলছে তো এই পুতুলটা নিয়ে তোরা খেল। মানে আমার মনে হয় সামাজিকীকরণের প্রথম যেটা স্তর, সেটা জানো তো অ্যাকচুয়ালি ছোট ছোট জিনিসগুলো দিয়ে তৈরি হয়। খাওয়া যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, ছেলেটা কিন্তু ধরো তার পরবর্তীকালে উচ্চশিক্ষা যখন হয়, ধরো বাবা মার মিনস সত্যি টাকা নেই তিনজনকে পড়ানোর বা পাঁচজনকে পড়ানো বা দুজনকে পড়ানোর, সবসময় কিন্তু চুজ করা হয় যে ছেলেটাকে পড়ায়। কেন ছেলেটাকে পড়ানো হবে? কারণ সে ছেলে নাকি তার বাবা মাকে দেখবে, মানে সে চাকরি বাকরি করে সে মানে পরবর্তীকালে সংসার চালাবে। আর মেয়েদের কি হবে, মেয়েকে পড়িয়ে কি হবে, সে তো অন্যের বাড়ি চলে যাবে। সে যদি চাকরিও করে তাহলে তো মেয়ের ওটা চয়েস, সে বাড়িতে আদৌ টাকা দেবে কিনা, কারণ তখন আবার ধরে নেওয়া হবে যে মেয়েটি যা টাকা রোজগার করে অ্যাজ ইফ সেটা তার যে পরিবারে বিয়ে হয়েছে তাকেই তার দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এমন সেই যে উচিত অনুচিতের যে ডিভাইডটা, সেই ডিভাইডটা এত স্পষ্ট আমাদের সমাজে, যেটা বিদেশে নেই। আমার বিদেশে এই জিনিসটা খুব ভাল লাগে, মানে আমি বিদেশে দেখেছি ছেলেমেয়েরা একদম এরকম টাইট হাগ করে, তো আমার মনেই হয় না যে মানে মানে শারীরিক গঠনের দিক থেকে ওরা ভাবে মেয়েটা আলাদা। আমাদের দেশে যেরকম ধরো একটা মেয়ে সে যদি খুব জোরে টাইট হাগ করে, ইভেন আমরাও যদি করি, অনেক ছেলে আমি দেখেছি মানে যারা খুব প্রতিষ্ঠিত, খুব বড় চাকরি করে, খুব সামাজিক ভাবে খুব এনলাইটেন্ড, খুব শিক্ষিত, তারাও ভীষণ অস্বস্তি পায়। তার মানে তারা কিন্তু মেয়েদের মেয়ে ভাবে। মানে আমার মনে হয় ধরো আমি আর তুমি যদি টাইট হাগ করি এবং আমি যদি তোমার বন্ধুদেরকে টাইট হাগ করি, আমাদের কারোর মনে হওয়া উচিত না যে আমি পুরুষ বা আমি মহিলা, আমার মনে হয় যে বন্ধুরা হাগ করছে। তো এই ধরনের যে মানে কি বলবো, মানে এটাকে আমরা, মানে আমি যেহেতু ইতিহাসে ট্রেন্ড হয়েছে, আমরা ওটাকে আদারনেস বলি। হ্যাঁ, একটা ফিলিং অফ আদারনেস, এবং ফিলিং অফ আদারনেস এর মধ্যে কিন্তু অনেক কম্পোনেন্ট আছে। ধরো তোমার চুলটা যেভাবে কাটা, দেখবে এরকম লোকে বলে কি এই মেয়েটা ছেলেদের মতো চুল রেখেছে।
আবার ধরো তোমার যে বন্ধু এসেছে, তাকে আমি প্রথম যখন মিট করেছিলাম দেখেছিলাম তার বিরাট লম্বা চুল, মানে আবার লোকে কথা বলার সময় বলে আরে ওই ছেলেটাকে দেখিস মেয়েদের মতো লম্বা চুল রেখেছে। এই যে প্যারামিটার গুলো, প্রথম প্রশ্ন হচ্ছে প্যারামিটার গুলো কে ফিক্স করেছে, মানে কার চুল কতটুকু হবে। মানে এখন যেমন যারা অনেক বেশি গে রাইট বা যারা কুয়ের, তারা যখন নিজেদের অধিকারের জন্য লড়াই করে তারা ওরকম সাজে। তো মানে অনেকে আছে এরকম বলে কি মেয়েদের মতো সেজেছে। আমি চিনি শুভজিৎ বলে একটা ছেলে, আমার ভীষণ ভালো লাগে ওকে, দাঁড়িয়ে আছে লিপস্টিক পরে, চুল খোলা, শাড়ি পরে ও সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। তো আমি প্রতিবারই খুব মুগ্ধ হয়ে দেখি এবং আমি ভাবি যে ওর কত সাহস যে ওরকম একটা প্রতিবাদ করতে পারে, মানে ও রোজ প্রতিবাদ করছে আসলে। হ্যাঁ, আমাদের তো অত সাহস নেই, যে আমরা তো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে অত প্রতিবাদ তো করতে পারি না। তো আমার মনে হয় আসলে যে এই গোটা জিনিসটা না আসলে বোধহয় মানে মানে ইটস লাইক ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদে যেরকম হয় না যে একটা বাচ্চা জন্ম হলে 7 দিন পরে একটা ব্রত হয়, তার মানে 7 দিন পরেই কিন্তু তাকে একটা ধর্ম মানে প্রায় এরকম খাবলে নিল, বুঝলে। এবং সেই লোকটা যখন মারা যাবে, মানে যখন মানে সে আর নেই পৃথিবীতে, তখনও তার একটা শ্রাদ্ধ হবে। মানে ভেবে দেখো যে তার মানে ব্রাহ্মণ্যবাদে কি সাংঘাতিক থাবা, যে একটা মানুষের জন্ম হওয়া থেকে একটা মানুষের মৃত্যু অব্দি ও তোমার জীবনকে ডমিনেট করছে এবং বলছে যে তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত না, এটা ভালো ওটা মন্দ। ঠিক কিন্তু এই জেন্ডার মানে একটা যে রিলেশনশিপ তৈরি হয় বা একটা যে জেন্ডার ব্যাপার তৈরি হয়, তো সেটাও কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদের মতো, জানো। মানে আতুরে ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা কতদিন থাকবে একটা সময় ছিল, সেটাও আলাদা ছিল। ধরো একটা মেয়ে জন্মালে কতদিন পরে ব্রত হবে আর ছেলে জন্মালে কতদিন পরে ব্রত হবে, সেটাও আলাদা ছিল। এখনো অব্দি যখন কারো বাবা মা মারা যান, মেয়েরা কি 13 দিনে কাজ করে আর ছেলেরা কি একটা কি কিছু একটা 17 দিন, আমি জানি না এগুলো, আমি যেহেতু বিশ্বাস করি না, সে শ্রাদ্ধ করে। এবং সে ছেলে থাকলে আবার মানে সে মুখাগ্নি ছেলে করবে, মেয়ে থাকলেও তাকে করতে দেবে না। আবার সে মানে কোন পরিবার কত ভালো সেটা নির্ভর করে তারা কত বড় করে শ্রাদ্ধ করলো, মাটিতে শুলো কিনা ঘুমোলো কিনা। তো ভেবে দেখো, ধরো একজন সায়েন্টিস্ট মানুষ, হ্যাঁ তিনি সায়েন্টিস্ট, তো তিনি যুক্তিতে বিশ্বাস করেন, তার যুক্তি বুদ্ধি অনুযায়ী তিনি তার গবেষণা করেন এবং সেটাই তার রুটি রুজি। অথচ সেই মানুষটা যখন ব্যক্তিগত জীবনে চলে আসছে সে কিন্তু তখন ওইগুলোই করছে। তার মানে আমাদের আসলে আমাদের সমাজ এবং আমাদের জীবন, এই দুটো কিন্তু মানে সামাজিকীকরণ দিয়ে এত আষ্টে পৃষ্ঠে বাঁধা, যে রোজ আমাদেরকে কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো অবধি আমাদের কিন্তু রিমাইন্ড করে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। দেখবে বাড়িতে বাবা মারা বলেন হ্যাঁ তুই ঘুম থেকে উঠে ব্রাশ না করে চা খেয়ে ফেললি, কে নিয়ম করেছে যে ব্রাশ করে চা খেতে হবে? কারোর ইচ্ছে হতেই পারে যে সে চা খেয়ে তারপরে ব্রাশ করবে, তার একটা লজিক আছে। মানে মানে যারা ডাক্তার তারা বলেন যে গরম জল দিয়ে মুখ কুলকুচি করে তাহলে মুখে ব্যাকটেরিয়া চলে যায়, সেটা একটা ভালো লজিক, যে ঠিক আছে ব্রাশ করলে ভালো। কিন্তু এরকম তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। বহু মানুষ আছেন যারা রাত্রিবেলা ব্রাশ করেন, তার আবার লজিক আছে যে সারাদিন যা খেয়েছে সব নোংরা চলে যাবে তার মুখ থেকে। তো এইটা কিন্তু আসলে আমাদের সামাজিকীকরণের সমস্যা, বুঝলে। এবং সেই সামাজিকীকরণটা কিন্তু একটা বাচ্চা জন্মের আসলে 7-8 দিন পর থেকে শুরু হয়ে যায়। এবং তখন কিন্তু বলা শুরু হয় যে হ্যাঁ কিরকম ছেলে ছেলে টাইপের মেয়ে, ছেলেদের সঙ্গে খেলতে যাচ্ছে, কি দরকার খেলার, কি দরকার ক্রিকেট খেলার, কি দরকার মানে ছেলে টাইপের খেলার, তার থেকে বাড়িতে পুতুল খেলুক, বাড়িতে হচ্ছে গিয়ে অন্য মেয়ে বন্ধুদের সঙ্গে থাকুক। দেখবে যারা ছেলে বন্ধুদের সঙ্গে বেশি থাকে, আমার যেমন সারা জীবন ছেলে বন্ধু বেশি, তো তাদেরকে আবার অনেকে কিন্তু মানে ওই মানে তাদের মধ্যে একটা আদারনেস থাকে যে কিরম অদ্ভুত রে বাবা, মানে সারাক্ষণ ছেলেদের সঙ্গে মেশে। এখন সে যদি সামাজিক ভাবে ধরো আদারওয়াইজ যদি সে সাকসেসফুল হয়, তাহলে লোকে তাকে খুব একটা সমালোচনা করার সাহস পায় না, ভাবে যে বাবা ঠিক আছে এর তো মানে বাকিটা তো ঠিকই আছে। কিন্তু যার সত্যি ওটা নেই, বিশেষ করে যার অর্থনৈতিক ভাবে যে অত ভালো নয়, তাকে কিন্তু সারাক্ষণ লোকে মনিটর করে এবং সারাক্ষণ অনুশাসন দেওয়ার চেষ্টা করে যে এটা করা উচিত এবং এটা করা উচিত না। এবং এই অনুশাসন গুলো কিন্তু পয়েন্ট যেটা, সেটা কিন্তু ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা। দেখবে খারাপ ছেলে বলে মদ খেলে, বা দেখবে যে সিগারেট খায় তাকে কিন্তু কেউ খারাপ বলে না। বা ধরো খারাপ ছেলে বলে হচ্ছে গিয়ে যে তার যদি 3-4টে ডিভোর্স হয়ে যায়, বা একটা বউ আছে আর একটা প্রেম আছে বলে ছেলে তো ঠিক আছে, এরকম হতেই পারে, ছেলেদের এরকম হয়, ইটস ফাইন, সায়েন্সেই তো আছে ছেলেরা হচ্ছে গিয়ে একমুখী নয়, এদের মধ্যে একটা বহুমুখী ব্যাপার আছে। কিন্তু কোনো মেয়ে ভেবে দেখো, যদি কোনো মেয়ে যদি একটা সিগারেট খায়, ফরগেট অ্যাবাউট হাজার হাজার সিগারেট খাওয়া, একটা সিগারেট খায় সঙ্গে সঙ্গে বলে কি মেয়ে রে বাবা সিগারেট খায়, কি সাংঘাতিক খারাপ, মানে মদ খাওয়ার কথা ছেড়েই দাও। তো আমার কিন্তু মনে হয় যে এই ডিফারেন্সটা এখন এমন লেভেলে পৌঁছে গেছে না, মানে ওইটাকে সংশোধন করার জন্য আসলে প্রথমে বাবা মাদের সংশোধন করা উচিত, যাতে বাবা মারা আলাদা করে না ছেলে মেয়েকে বড় না করে। আমরা যেমন মানে শিক্ষক হিসেবে আমরা সারাক্ষণ চেষ্টা করি, আমি যেমন একটা মেয়েদের ইউনিভার্সিটিতে পড়াই, আমি সারাক্ষণ চেষ্টা করি ওদেরকে বলি যে তোরা মানে যেভাবে এসে ঢুকছিস এবং 2 বছর পরে যেভাবে তোরা বেরোবি, মানে তোদের চেহারা ছবি
ড্রেস পোশাক সব এক থাকবে, দেখবি পুরো মাথাটা পাল্টে গেছে, কারণ তোদেরকে যা শেখানো হয়েছে এখানে তোরা উল্টোটা শিখবি। কিন্তু ওদেরও কিন্তু একটা ক্রাইসিস আছে। ধরো আমি ওদেরকে বলি অর্থনৈতিক ভাবে মানে কিছু একটা না করে বাবা বিয়ে করিস না, আর ওদের বাবা মারা বলে বিয়ে দিয়ে দিলে একদম শান্তি পায়, না হলে আমাদের মরার পরে আমাদের কি হবে। মানে ওরাও কিন্তু একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে থাকে। মানে ওদের হয়তো মনে হয় স্যার ম্যাডামরা ঠিক বলেন, আবার এটাও মনে হয় বাবা মাও ঠিক বলেন। তো স্যার ম্যাডাম এবং বাবা মারা তোদেরকে সম্পূর্ণ বিপরীত দুটো জিনিস শেখাচ্ছে। তো ওদের অবস্থা কি অদ্ভুত, ভাবো যে ওদেরও তো এটা নিশ্চয়ই কনফিউশন হয়, তার মানে কোনটা ঠিক কোনটা আমি শুনবো। তো আমার কিন্তু মনে হয় যে মানে শিক্ষা অঙ্গন এবং সমাজের যে ইউনিট পরিবার, এই দুটোকে না সমানভাবে পাল্টানো উচিত বা একই রকম ভাবে পাল্টানো উচিত। আদারওয়াইজ কিন্তু এটা যদি বেড়ে যায় এটা কমে যায়, লাভ হবে না, আবার এটা যদি কমে যায় এটা বেড়ে যায়, তাতেও কিন্তু লাভ হবে না। এটা হচ্ছে আমার অনেস্ট উত্তর। আচ্ছা, এরপরে তোমাকে যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে আহ, পরিবারের বেশ খানিকটা ধরো কন্ট্রিবিউশন রয়েছে একজন সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে, এবং তুমি যেটা বলছো যে সামাজিকভাবে শিক্ষা যেখান থেকে সে পাচ্ছে, সেটা স্কুল হোক বা কলেজ হোক বা তার সোশ্যাল সার্কেল হোক, তার বন্ধু বান্ধব, তার টিউশনের জায়গা, তার অন্যান্য বন্ধু বান্ধবের জায়গা, এই প্রত্যেকটা জায়গায় একসাথে বিষয়টা নিয়ে আলোচনা না করলে এটাকে অ্যাড্রেস করা মুশকিল। এবার আমরা ধরো মানে কারোর ক্যারেক্টার যখন জাজ করছি, তখন অনেক সময় এটা বলতে শুনেছি যে কেউ যদি খুব ভালো হয়, খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে হয়ে বড় হচ্ছে, বা যে কোনো ভালো মানুষ হিসেবে বড় হচ্ছে, তখন তাকে বলা হয় যে আহা, বাবা কি সুন্দর শিক্ষা দিয়েছে। কিন্তু যেই তার মধ্যে কোনো ধরনের খুঁত পাওয়া যায়, তখনই তার বক্তব্য হচ্ছে মা ঠিক করে বড় করতে পারিনি। তো আমার আমি ছোটবেলা থেকে এটা খুব শুনেছি। আমি যখনই খুব ভালো রেজাল্ট করেছি, তখন বলা হয়েছে যে আহা, বাবা কি সুন্দর পড়িয়েছে। আর যখনই হঠাৎ করে কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে বা আমি কোনোদিন কোনো একটা কম্পিটিশনে ঠিক করে পারফর্ম করতে পারিনি, দোষটা গিয়ে মায়ের উপরে পড়েছে। আমি এটা মানছি যে আমরা অনেকেই যে ধরনের পরিবারে বড় হই, তখন সন্তান সব থেকে বেশি হয়তো মায়ের কাছেই সময় পায় থাকার মতন। বাবারা কাজ করতে যান, মোস্ট পরিবারে তাই হয় যে বাবারাই কাজ করতে যাচ্ছেন, কম সময় দিতে পারছেন। কিন্তু এইভাবে ডিস্টিংশনটা কেন? কারণ অনেক সময় এটা হয়েছে যে আমি হয়তো ঠিক করে পড়াশোনা করিনি বলে আমি ভালো করে পরীক্ষা দিতে পারিনি, বা আমি খুব ভালো করে পড়াশোনা করেছি বলে পরীক্ষাটা দিয়েছি। সব সময় হয়তো বাবা বা মা কেউ সেই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করেছিল বলে যে বিষয়টা ঠিক হয়েছে বা ভুল হয়েছে, সেরকম হয় না। তো আমারও এটা ছোটবেলা থেকে অনেক দিন ধরে মনে হয়েছে, এবং আজকে সেই প্রশ্নটা আমি তোমাকেও করতে চাই যে সন্তানের লালন পালনের গোটা দায়িত্বটা কি শেষমেশ গিয়ে সত্যি শুধু মায়ের? মানে যে দোষটা আসবে, সেই দোষটা সব থেকে আগে তাকেই কেন বহন করতে হয়? যখন একজন একটি কাপল সন্তান নেওয়ার কথা ভাবেন, তখন তারা দুজনেই ভাবেন, সেটা তারা অ্যাডপ্ট করেন বা মা প্রেগনেন্ট হবেন, যাই হোক সেটা, কিন্তু সেই ডিসিশনটা তো তাদের দুজনেরই। তো হঠাৎ লালন পালনের গোটা বহন ভারটা সব থেকে বেশি মায়েদের উপর গিয়ে কেন পড়ে, বা এটা নিয়ে তোমার কি মনে হয়? তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলে এটা আসলে একদম ওই প্যাট্রিয়ার্কির বেসিক প্রশ্ন। মানে একদম মানে প্রথম প্রশ্ন আর কি, যে প্যাট্রিয়ার্কি কিভাবে ফাংশন করে। প্যাট্রিয়ার্কিকে যদি আমরা দেখি যে প্যাট্রিয়ার্কি কিভাবে ফাংশন করে, প্যাট্রিয়ার্কির মূল শর্তই আসলে হচ্ছে দুটো। এক হচ্ছে গিয়ে যে পজিটিভলি ছেলেদের মানে পজিশনকে বা ছেলেদের রোলকে দেখা, এবং খানিকটা হচ্ছে গিয়ে মানে মেয়েদের পজিশনকে খারাপ ভাবে দেখা না, বাট মেয়েদের পজিশনকে প্রশ্ন করা। মানে যে একটা ডাউটের যে জায়গা আছে না, যে যেখানে ডাউট তৈরি হয়, সেই ডাউটটা কিন্তু প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচারে ছেলেদেরকে কম করা হয়, কারণ আমাদের প্যাট্রিয়ার্কিটা তৈরি আসলে ওইভাবে। সুতরাং এর মধ্যে ঘর গৃহস্থালি কে বেশি সময় দিচ্ছে, কে বেশি মানে না দিচ্ছে, সেই বিষয়টা কিন্তু ওরকম ভাবে যুক্ত না। এটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে সাকসেস এবং ফেইলিয়ারকে তুমি কিভাবে ডিফাইন করছো। তো এটা যে তুমি যেটা বলে, যেটা তুমি তোমার নিজের পরিবারে দেখেছো, সেটা আমিও আমার পরিবারে দেখেছি। আমি শিওর যে এটা বোধহয় ম্যাক্সিমাম ভারতীয় পরিবারে বা সাউথ এশিয়ান পরিবারে হয়। আমার আজকাল আগে একটা ধারণা ছিল যে মানে পশ্চিমী জগৎ খুব ভালো, ওরা খুব এনলাইটেন্ড এবং ওদের সবকিছু ভীষণ ভালো। তো আমি যখন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার সেই ধারণাও পাল্টে গেছে। কারণ আমি দিনের পর দিন দেখেছি যে মানে আমি যখন লাইব্রেরিতে পড়তাম বা ধরো আমার যেখানে অফিস ছিল, ওখানে তো রোদ কম ওঠে, রোদ উঠলে সবাই বেরিয়ে পড়ে, আর কেউ কিছু মনেও করে না।
তো রোদ উঠলে আমরা বেরিয়ে যেতাম, গিয়ে দেখতাম সব মারা বাচ্চাদেরকে মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছোট ছোট পার্ক থাকে, ওখানে খুব সুন্দর গাছ, ওখানে খেলাচ্ছে। তো অধিকাংশ আমি যতজনের সঙ্গে, ওরা আমার মানে আমার সঙ্গে সবাই কথা বলতো, কারণ আমি সালোয়ার কামিজ পরে থাকতাম, ওদের কাছে ওটা খুব এক্সক্লুসিভ একটা ড্রেস, কারণ ওরা তো ওরকম পোশাক পরা খুব একটা মেয়েদের দেখে না। তো ওরাই এসে আমার সঙ্গে কথা বলতো, জিজ্ঞেস করতো যে আমি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি, মানে ওদের দেখে তাই মনে হতো আমি দুটোর মধ্যে কোনো একটা হবো। তো আমি যখনই প্রশ্ন করতাম যে তুমি কাজ করো না, সবাই উত্তর দিত, না হয়তো আমরা 16 বছর বয়স থেকে কাজ করছি, বাচ্চা হওয়ার পরে কাজ করা ছেড়ে দিয়েছি। তো আমি ভীষণ অবাক হতাম, কারণ আমাদের এখানে কিন্তু আমরা এখন বাচ্চা হলে আর কাজ ছাড়ি না, মানে আমাদের যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, আমরা কোনো দিদিকে রাখি, তিনি বাচ্চাদের দেখভাল করেন। তো আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করতাম, তুমি কাজ ছেড়ে দিয়েছো? বলছে হ্যাঁ, আদারওয়াইজ তো কে বাচ্চাকে দেখবে। এবং ব্রিটেনে আমি এটাও শুনেছি যে ওরা বলেছে যে তা না হলে নাকি ওর হাজবেন্ডের বাবা মা খুব অফেন্ডেড হয়। ইমাজিন, মানে আমরা কিন্তু ভাবি যে মানে ওখানে ওগুলো কিছু হয়ই না, মানে সবকিছুই খুব পরিষ্কার এবং সবকিছু খুব ইকুয়াল ইত্যাদি। ওটা একেবারেই সেটা নয়, কিন্তু সব মেয়ে কাজ ছেড়ে দেয় হচ্ছে গিয়ে সে প্রেগনেন্ট হওয়ার পর থেকে। আমেরিকা বরং আলাদা, আমি দেখেছি আমেরিকাতে কিন্তু মেয়েরা ওরকম করে না। তো তুমি যেটা বলছো, এই যে প্যাট্রিয়ার্কাল যে ধরনটা, তার ধরন কিন্তু সারা পৃথিবীতে একরকম, সেটা শুধু ভারতে বা তোমার বাড়িতে বা আমার বাড়িতে ওরকম কিন্তু নয়। এবং সেইটাকেও কিন্তু অ্যাড্রেস করার ওই একটাই উপায়, কি বলতো, বাবা মা দুজনে যদি প্রাইভেট লাইফে থাকে একরকম ভাবে, এবং বাবা মা দুজনে যদি পাবলিক লাইফে থাকে একরকম ভাবে, এবং বাচ্চা যদি এটা দেখে বড় হয় যে তার বাবা মা পাবলিক লাইফে এবং প্রাইভেট লাইফে একই রকম ভাবে কন্ট্রিবিউট করছে, মানে একটি মেয়ে তার যাতে এরকম মনে না হয় যে তার রোজগারের টাকাটা তার সংসারে দেওয়া উচিত না, সেটা দিয়ে তার সোনার গয়না কেনা উচিত। এটাও কিন্তু একটা অনেক বড় সমস্যা। আমি বহু মহিলাকে বলতে শুনেছি যে হ্যাঁ, তোমার বউ যদি চাকরি না করতো, আমি তো এত টাকা দিই। সে কি টাকা দিত, তাহলে তো তোমাকে সংসার চালাতে হতো, তার মানে ইউ শুড রিমেন গ্রেটফুল টু মি যে আমি সংসারে কন্ট্রিবিউট করছি। এটাও কিন্তু একটা ভীষণ প্রবলেমেটিক জায়গা, এটাও কিন্তু করা যাবে না যে অ্যাজ ইফ মানে আমি মেয়ে, আমার টাকা দেওয়া কন্ট্রিবিউট করা উচিত না, মানে বা কথা ছিল না, আমি এত ভালো জেনারেস যে আমি করছি আর কি, বা এই টাকা দিয়ে আমার সোনার গয়না কেনা উচিত ছিল, আমার জামা কেনা উচিত ছিল, আমার বেড়াতে যাওয়া উচিত ছিল, আমি এত ভালো যে আমি খাওয়ার পেছনে বা বাচ্চা বড় করার পেছনে বা টিউশন ফির ক্ষেত্রে আমি কন্ট্রিবিউট করছি। তো আমার মনে হয় এই পাবলিক এবং প্রাইভেট লাইফটাকে যদি জোড়া না যায়, যেটা শিক্ষার ক্ষেত্রে বললাম, যে একসঙ্গে পরিবার এবং শিক্ষকের মানে এই এই দুটো ইউনিট যদি একভাবে কাজ না করে, তাহলে উন্নতি হবে না। আহ এটাও কিন্তু সেম, মানে মানে ব্যক্তিগত জীবন এবং যে বাইরের জীবন, ওটাতে কিন্তু পুরুষ মহিলাদেরকে একই রকম রোল প্লে করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার সমাধান হবে না। বেশ, তাহলে ধরো, যদি এটা খুব হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয় যে আজকে তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি হয়তো একটা পরিবারকে অ্যাডপ্ট করলে বা একজন সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে আজ আমার বা তোমার কাছে এই 2024-এ দাঁড়িয়ে কয়েকটা বিষয় খুব স্পষ্ট, যেটা আমরা যদি নিজেরা একা বসে ভাবছি তখন আমরা বুঝতে পারছি যে এই এই বিষয়গুলো যদি আলাদাভাবে শেখানো হতো আমাদেরকে ছোটবেলায়, বা আমাদের ছেলে বন্ধুরা যারা আছে, মেয়ে বন্ধুরা যারা আছে, যে কোনো বন্ধু বান্ধবকে বা সামাজিক মানুষকে যদি এই এই কয়েকটা বিষয় শেখানো যেত, তাহলে হয়তো সমাজ আজকে এই জায়গায় দাঁড়াতো না, যেখানে 2024-এর মতন জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ডিস্ট্রিক্ট থেকে এরকম ডিমান্ড আসছে যে আমাদের কাছে তো স্ট্রিট লাইটেরই ব্যবস্থা নেই, তো আমরা বাকিটা কোথায় ভাববো, আমরা তো মোটামুটি 6টার পরে বাড়ি থেকে বেরোনোর কথাই ভাবতে পারি না। তো আমরা যেখানে উল্টো দিকে এটা দেখছি যে ভারত থেকে মোটামুটি চাঁদের অন্য নানান জায়গায় স্পেসশিপ যাচ্ছে, বা আমরা মার্সে যাওয়ার কথা ভাবছি, যেখানে ওটা বৃহত্তর উন্নতির একটা কথা, যেখানে আমাদের বাজেট থেকে স্পেস যাওয়ার মতন ক্ষেত্রে টাকা লগ্নি করা হচ্ছে, সেই একই দেশে কিন্তু শিক্ষার ক্ষেত্রে সব থেকে কম বাজেট ধার্য করা হয়, এবং এমন নানান কিছু শিক্ষার ক্ষেত্রে শেখানো হচ্ছে না যেখানে কিন্তু জেন্ডার নিয়ে খুব স্ট্রিক্ট কথাবার্তা বলা হচ্ছে, বা সেখানে এই বৈষম্যকে কোথাও ট্যাকেল করার কথা বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে যে এই ধরনের বিভেদকে তোমরা মাথায় নিয়ে চলো না। এবার এইটা যদি তোমার হাতে দেওয়া হয়, তুমি এই রকম কি কি বিষয় সাজেস্ট করবে যা বাবা মায়েরা বা অভিভাবকেরা নিজেদের সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে শেখাতে পারেন, যাতে সেই সন্তান অ্যাটলিস্ট, মানে ওনাদের হাতে গোটা সমাজের দায়িত্বটা সবসময় থাকবে না, কারণ সন্তান এক্স্যাক্টলি কোন সোশ্যাল সার্কেলে মিশবে বা তার বন্ধু কি কিরকম হবে সেইটা গোটাটা হয়তো অভিভাবকদের হাতে কখনোই থাকবে না, কিন্তু অভিভাবক হিসেবে তারা এমন কি কি বোঝাতে পারেন বা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন
যাতে এই সন্তানেরা আরো বেশি সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠবেন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যে সংবেদনশীল হতে পারে, এই বিষয়ে আমরা কি কি শিখতে পারি বলে তোমার মনে হয়? এক হচ্ছে, বাবা মার প্রথমেই উচিত হচ্ছে গিয়ে ধর্ম নিয়ে কথা বলা বন্ধ করা। ধর্ম একটা প্রচন্ড সমস্যার জায়গা, এটা হচ্ছে এক। কারণ ধর্মের যে নৈতিকতা বোধ, মানে ধর্ম যেরকম ভাবে আমাদের নৈতিকতা বোধ শেখায়, নীতি শেখায়, সেটা খুব প্রবলেমেটিক। তো আমার মনে হয় যে আমরা ধরো যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার মধ্যে কিন্তু প্যাট্রিয়ার্কি যেরকম একটা রোল প্লে করে, ধর্ম একটা কিন্তু খুব মেজর রোল প্লে করে, ঠিক আছে? কারণ ধর্মের যে বেসিক, ধরো যে মহাকাব্যগুলো, ধরো যে যে ধরো মহাকাব্য পড়ছে, সে তো প্রথমেই হচ্ছে গিয়ে পড়বে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এবং দ্রৌপদীর বস্ত্রহরণ একটা সাংঘাতিক একটা মানে খুব হিউমিলিয়েটিং একটা ব্যাপার। মানে মহাকাব্যে ওইভাবে লেখা হয়েছে, মানে সত্যি সত্যি দ্রৌপদীর পক্ষে এটা কতটুকু হিউমিলিয়েটিং ছিল সেটা অন্য প্রশ্ন, বাট মহাকাব্যের মধ্যে কিন্তু ওই এসেন্সটাই দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে ফিমেল বডিকে অ্যাকচুয়ালি ফিমেল বডি বলে ট্রিট করা হচ্ছে, এটা কিন্তু খুব প্রবলেমেটিক একটা জায়গা। ধরো তোমরা যেটা নিয়ে আন্দোলন করতে শুরু করেছিলে, এই যে রেপ কেসটা নিয়ে, সেটা সবচেয়ে সমস্যার জায়গা কোনটা বলো তো? কোনটা? মানে মানে এই যে একটা একটা মেয়েকে মানে মেরে ফেলা হলো, এখনো তার শাস্তি হয়নি, আমরা সবাই মিলে তার জন্য আন্দোলন করছি, আমরা সবাই সবাই তার বিচার চাই। তার মধ্যে সবচেয়ে প্রবলেমেটিক জায়গা কোনটা জানো? যে যে প্রশ্ন করবে, যে স্পর্ধা দেখাবে আমাদেরকে কোয়েশ্চেন করার, এবং যার মনে হবে যে মানে এগুলো এগুলো কেন হলো আমাকে উত্তর দাও, তাকে এক হচ্ছে গিয়ে খুন করব। খুন কিন্তু ছেলেদেরকেও করে। তো একটা মেয়েকে খুন করা হচ্ছে, সেটা কিন্তু এমন কিছু গ্রেট ব্যাপার নয়, কারণ ওরকম হলে হয়তো একটা ছেলেকেও এর আগে হয়তো 4টে ছেলেকে মেরে দেওয়া হয়েছে, কাকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে, কাকে এই করা হয়েছে। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে আলাদা কি বলতো, যে সবাই যে যেটা বলছে, যেটা ওই রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্টে এসছে, আরো কিসব রিপোর্টে এসছে, যে প্রবাবলি মেয়েটিকে মৃত্যুর আগে বা পরে রেপ করা হয়েছে। এইটা কিন্তু সবচেয়ে প্রবলেমেটিক জায়গা। তার মানেটা কি? তার মানে যার এই ঔদ্ধত্য আছে, যে প্রশ্ন করছে, কোনো স্ট্রাকচারকে প্রশ্ন করছে, কোনো পাওয়ারকে প্রশ্ন করছে, বা কোনো মানে কি বলবো সোশ্যাল একটা মানে ক্ষমতার জায়গাকে প্রশ্ন করছে, তাকে শাস্তি দেওয়ার জন্য, মানে তাকে খুন করা হচ্ছে, ঠিক আছে, হয়তো ছেলেকেও খুন করা হতো, আমার প্রশ্ন হচ্ছে তো কেন তার মনে হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য তাকে রেপ করতে হবে? এবং যখনই তাকে ধরো সে যে মারা গেল, দেখবে সবচেয়ে আগে কোনো মেয়ে যদি মারা যায় না, সবচেয়ে আগে ধরো আমি যদি মারা যাই কালকে, সবচেয়ে আগে দেখবে প্রথমে লোকে প্রশ্ন করবে যে আমার ক্যারেক্টার কেমন ছিল, আমি 5টা ছেলের সঙ্গে ঘুরতাম কিনা, আমি 6টা ছেলের সঙ্গে বিভিন্ন বাইরে বেড়াতে যেতাম কিনা, মানে আমার আমার কোনো ফিজিক্যাল ইন্টিমেসি ছিল কিনা, থাকলে সেটা কজনের সঙ্গে ছিল। তো একটা ছেলে যখন মারা যায়, তখন কিন্তু তার সম্পর্কে এই প্রশ্নগুলো করা হয় না। ধরো আমার যদি হঠাৎ করে খুব অদ্ভুত ভাবে আমার যদি মৃত্যু হয়, মানে একটা ইমাজিন করো তো, মানে ভেবে দেখো, ধরো আমাকে মারা হলো, আমার ইউনিভার্সিটিতে আমাকে মারা হলো আমি কোনো প্রশ্ন করেছি বলে, তখন কিন্তু হতে পারে যে এটাকে রেপ করে খুন করা হয়েছে সাজানোর জন্য, পরে কেউ একটা এসে আমাকে রেপ করলো, যাতে পুলিশের কাছে বোঝানো যায় এটা একটা রেপ কেস। তার মানেটা কি? তার মানে এখনো মহিলারা যাই হোক না কেন, মহিলা পোস্ট ডক করুক, 4টে বই লিখুক, যা খুশি করুক, আমার ধরো একজন সুইপার যে কিছুই জানে না, পড়াশোনা এবিসিডি জানে না, সে আমাকে ধাক্কা মেরে ফেলে রেপ করতে পারে, বা সে আমাকে মেরে ফেলে রেপ করে আবার প্রমাণ করতে পারে যে এটা আসলে একটা রেপ কেস, মানে এর মধ্যে আর বাকি কিছু নেই, মানে আর কোনো ষড়যন্ত্র নেই বা কোনো মানে কিছু থিওরি নেই ওরকম। তো আমার কিন্তু মনে হয় এইটা একটা খুব প্রবলেমেটিক জায়গা। তো বাবা মাকে তুমি যেটা প্রশ্ন জিজ্ঞেস করে যে তাদের কোন কোন জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত, আমার মনে হয় বাবা মাকে না ছেলে মেয়েকে একইভাবে শিক্ষা দেওয়া উচিত, আর একই রকম শিক্ষা দেওয়া উচিত। মানে মেয়েকে বলা উচিত না যে অন্ধকার থাকলে যাবি না, মেয়েকে বলা উচিত যে দরকার থাকলে অন্ধকারেও যা, বা দোকান থেকে ওই খাবারটা নিয়ে আয়, কারণ রাস্তায় যে আলো নেই তাতে তো বাবা মার কোনো হাত নেই, বাবা মার ওই ক্ষমতাও নেই যে রাস্তায় আলো তারা নিয়ে আসতে পারেন, সুতরাং ছেলে মেয়েকে তাদের একইভাবে। আমার কিন্তু মনে হয় ওইটা যদি করা হয় না, তাহলে বোধ হয় মানে মেয়েরা যে ভয় পায় না, মানে মেয়েদের যে মনে হয় মেয়েদের যে ইনসিকিউরিটি আছে, সেটা বোধহয় একটুখানি মনে হয় কমতে পারে। আর তোমাকে যেটা বললাম না এর আগে, যে আমার একজন খুব প্রিয় বন্ধু আছে এলিজা, ও বার্লিনে থাকে, ও জার্মানিতে থাকে, ও ইটালিয়ান আসলে। তো আমার যেমন আগে একটা ধারণা ছিল না যে বিদেশি মেয়েরা খুব স্মার্ট, মানে ওরা অন্যরকম, ওরা একদম অকুত ভয়, কাউকে ভয় পায় না। তো আমি ওর সঙ্গে মিশে দেখেছি জানো, আমার যা যা ইনসিকিউরিটি আছে, আমার যা যা ভয় আছে, আমার যেগুলো যেগুলো আশঙ্কা করলে আমার টেনশন হয়, এক্স্যাক্টলি ওইগুলো ওর মধ্যেও আছে। তার মানে আমি যেটা বলতে চাইছি, যেটা আর্গিউ করতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে মানে বিভিন্ন কন্টিনেন্ট, মানে বিভিন্ন উপনিবেশে বিভিন্ন জায়গায় আসলে হয়তো
প্যাট্রিয়ার্কির রূপটা আলাদা, মেয়েদের ইনসিকিউরিটির ফর্মটা আলাদা, কিন্তু সেটাও কিন্তু সত্যি না, সেটাও কিন্তু একই রকম। তো আমার মনে হয় যে বাবা মাকে কিন্তু মানে কোনটা কোনটা মানে করা উচিত বা বলা উচিত এটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা ধরো স্ট্রাকচার আলাদা, প্রত্যেকটা সমাজ আলাদা। ধরো একটা উদাহরণ দিই, আমেরিকায় ধরো যদি আমি কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে লিভ ইন করি, ওরা আমাকে প্রচন্ড রেসপেক্ট করবে যদি সেই ছেলেটি আমাকে বলে মানে শি ইজ মাই পার্টনার বা শি ইজ মাই গার্লফ্রেন্ড। কারণ ওখানে গার্লফ্রেন্ড হওয়াটা খুবই সম্মানজনক, মানে বউ হওয়ার মতো। ভেবে দেখো, ঠিক ওই ছেলেটির সঙ্গে আমি যদি ভারতবর্ষে কলকাতায় লিভ ইন করি, তাহলে কিন্তু আমাকে সবাই বলবে এ কি খারাপ মহিলা, এ কেন বিয়ে করছে না। দেখবে তোমাকে 50টা জ্ঞান দেবে যে তোমার কেন বিয়ে করা উচিত, বুঝলে। তো এটা তোমার চয়েস হতে পারে, তুমি তাকে বিয়ে করতে চাও না, তুমি এভাবেই থাকতে চাও। তো আমেরিকা থাকলে লোকে সম্মান করবে এই একই দুটো লোককে, আবার এখানে ওই একই দুটো লোককে একই রকম ভাবে থাকলে লোকে কোয়েশ্চেন করবে। সুতরাং বিভিন্ন সমাজ, বিভিন্ন দেশ, ওটা মানে ওটার কিন্তু একটা আলাদা আলাদা ফর্ম আছে, বুঝলে। তো আমার মনে হয় যে তোমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে যে যাই হোক না কেন, ছেলে মেয়ে হোক, মানে আলাদা হোক, তার মধ্যে আবার একটু গ্রে এরিয়াও থাকতে পারে, মানে এলজিবিটি কিউ হতে পারে, কুয়ের হতে পারে। আমার মনে হয় সবাইকে না সমান শিক্ষা দেওয়া উচিত। সেটা যেমন আমাদের টেক্সট বই যেমন আলাদা নয়, টেক্সট বই যেমন ক্লাস 6 এর যে ধরো ওয়েস্ট বেঙ্গল যে ওই বোর্ডের যে বই, সেটা তো ছেলে মেয়ের জন্য আলাদা বই না, একই তো বই, ছেলে মেয়ে তো একই বই পড়ে। তো বাবা মাও যদি একই রকম শিক্ষা দেয়, তাহলে হয়তো কোথাও একটা সামাজিকীকরণটা একরকম হবে। আমার কিন্তু মনে হয় এখনো আমাদের সামাজিকীকরণ এক নয়। এটা হচ্ছে কিন্তু একটা, আমার মনে হয় একটা ভালো সমস্যার সমাধান হতে পারে। আচ্ছা, আমরা আজকে শুনলাম শিশু শিক্ষা এবং সামাজিকীকরণ এই দুটোর মধ্যেকার কত কিছু থাকতে পারে যা একটি সন্তানকে বড় হওয়ার মধ্যে সাহায্য করে, এবং সংবেদনশীল মানুষ হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতটা, সমাজের ভূমিকা কতটা, তার সোশ্যাল সার্কেলের ভূমিকা কতটা, এবং কতটা ঠিক পিতৃতান্ত্রিক চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে গেড়ে বসে রয়েছে এবং কিভাবে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা বদলাতে পারি। আরো অনেক প্রশ্ন এর পরবর্তীকালেও থাকবে। আমাদের এই কথাবার্তা শুনে আপনাদের মনে যা যা প্রশ্ন আসছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আশা করছি আবার সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো। অনিন্দিতা দিকে অনেক ধন্যবাদ। আমরাও আপনার কাছ থেকে প্রশ্নগুলো আশা করছি এবং কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো জানাবেন। অনেক ধন্যবাদ।